নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করতে চলেছি, সেটা হচ্ছে কনস্টিটিউশন। তো সুতরাং এই চ্যাপ্টারটা যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে গ্রুপ ডি হোক, ডব্লিউবি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশনের যে কোনো এক্সাম, গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং বেশি সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক কনস্টিটিউশন। তো দেখো, সংবিধান জিনিসটা কি, যার উপর বেস করে আমাদের সম্পূর্ণ শাসন কার্য এবং বিচার কার্য দুটোই তোমার নিয়ন্ত্রিত হয়। কার উপর বেস করে না, এই কনস্টিটিউশন বা সংবিধানের উপর ভিত্তি করে। তো সুতরাং সংবিধান সম্পর্কে জানতে গেলে আমাকে সর্বপ্রথম সংবিধানের যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে হিস্ট্রি, কীভাবে আজকের সংবিধান তৈরি হলো সে সম্পর্কে আমাকে কিছু তথ্য প্রদান করতে হবে। তারপর আমি পরপর স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে কনস্টিটিউশনের পুরো সম্যক ধারণা এবং কনস্টিটিউশনের প্রত্যেকটা আর্টিকেলের অ্যানালাইজেশন আমি পুরোপুরিভাবে করিয়ে দেবো। তো দেখো, তো সর্বপ্রথম আমাদের যেটা জানবো সেটা হচ্ছে ডিমান্ড ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার প্রয়োজনীয়তা বা ডিমান্ড কেন আসলো। সর্বপ্রথম মনে রাখবে 1934 সালে, তখনও পর্যন্ত কিন্তু আমাদের ভারত স্বাধীনতা লাভ করেনি। ঠিক আছে, সেই সময়কালীন সময়ে যখন ব্রিটিশ সরকার ভারতকে শাসন করছে, ঠিক সেই সময় 1934 সালের মধ্যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন বা সংবিধান সভা গঠন করার ধারণাটা সর্বপ্রথমবার মানবেন্দ্রনাথ রায় অর্থাৎ এম.এন. রয়ের মাথায় সর্বপ্রথম এসেছিলেন। এম.এন. রায় কে ছিলেন না, এম.এন. রায়কে বলা হয় দ্য ফাদার অব দ্য কমিউনিজম ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কমিউনিজমের জনক বলা হয় কাকে না, যে এম.এন. রায় বা মানবেন্দ্রনাথ রায়কে। তো তার মাথায় সর্বপ্রথম এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ধারণাটা, সেটা সর্বপ্রথম তার মাথায় আসে। পরবর্তীকালে ঠিক তার পরের বছর 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবার অফিসিয়ালি ডিমান্ড করেন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার জন্য। 1935, ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও বুঝতে পারে যে কি আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা একটা সংবিধান সভা গঠন করা খুবই জরুরি। পরবর্তীকালে 1938 সালে অর্থাৎ 1938-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহরু ঘোষণা করেন যে স্বাধীন ভারতের সংবিধানে কোনো বাইরের লোকের হস্তক্ষেপ থাকবে না। ঠিক আছে, এবং কেবলমাত্র প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটা গণপরিষদ হবে এবং সেই গণপরিষদ কর্তৃক একটা সংবিধান তৈরি করা হবে বা একটা সংবিধান রচনা করা হবে বা একটা সংবিধান প্রণয়ন করা হবে। তো এই হলো 1938। পরবর্তীকালে 1940, অর্থাৎ এই ঘোষণাটা পরবর্তীকালে 1940 সালে ব্রিটিশ সরকার এই জওহরলাল নেহরুর দ্বারা যে ঘোষণাটা তো করেছিলেন, সেই ঘোষণাটা সেখানে তারা অ্যাকসেপ্ট করেন এবং অবশেষে তারা কি করেন না, আগস্ট অফার বলে একটা যে ডিমান্ড ফাইনালি অ্যাকসেপ্টেড হলো এবং তারপর সেটা পরিণত হলো কিসে না, সেটা পরিচিত হলো আগস্ট অফার নামে। ঠিক আছে, 1940-তে। তো এরপর এই ডিমান্ডের উপর বেস করে 1942 সালে স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস, এই মেম্বার অফ ক্যাবিনেট, অর্থাৎ যে ইংল্যান্ডের যে মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভার একজন সদস্য যার নাম হচ্ছে স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস, 1942 সালে তিনি ভারতে আসেন এবং স্বাধীন ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে একটা খসড়া বা প্রস্তাব নিয়ে তিনি স্বাধীন ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে তিনি ভারতে চলে আসেন। কিন্তু এই স্ট্র্যাফোর্ড ক্রিপস যে খসড়া বা যে সংবিধান রচনার উদ্দেশ্যে তিনি ভারতে আসলেও তাকে কমপ্লিটলি রিজেক্ট করে কে না, মুসলিম লীগ। তার কারণ হচ্ছে কি না, মুসলিম লীগ চেয়েছিলেন দুটি পৃথক গণপরিষদ। ঠিক আছে, অর্থাৎ তাদের মতে কি না, অবশ্যই একটা পৃথক, অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে নিয়ে একটা পৃথক রাষ্ট্র গঠন করা হোক। যেহেতু সেই রাষ্ট্র গঠনের কথা এই ক্রিপসের প্রস্তাবে ছিল না, তো তার জন্য মুসলিম লীগ কি করেছিল না, এই ক্রিপসের প্রস্তাবটাকে রিজেক্ট করে দিয়েছিল। তো সুতরাং পরবর্তী দেখি, এরপর 1946 সালে অবশেষে 3 সদস্যের একটা ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হয়। এই 3 জন সদস্য কে ছিল না, লরেন্স আর ক্রিপস এবং আলেকজান্ডার। এই 3 জনের একটা যৌথ সদস্য আবার 1946 খ্রিস্টাব্দে, অর্থাৎ 4 বছর পর আবার ভারতে পৌঁছায় এবং ভারতে সেটা পৌঁছায় মার্চ 24, 1946, অর্থাৎ 1946 সালের 24শে মার্চ। এবং তারা তাদের একটা পরিকল্পনা, আবার নতুন পরিকল্পনা একটা পাবলিশ করে মে মাসের 16 তারিখে 1946 সালে। এবং কি না, এই পরিকল্পনার উপর বেস করেই, ঠিক আছে, অর্থাৎ এই ক্যাবিনেট মিশনের যে পরিকল্পনা আছে, এই ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের ক্যাবিনেট মিশনের এই পরিকল্পনার উপর বেস করেই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয় বা একটা সংবিধান সভা একটা গঠন করা হয়। ঠিক আছে, আর এই সংবিধান সভা যখন গঠন করা হয়, তার মধ্যে মোট সদস্য সংখ্যা কত ছিল না, 389 জন ছিল। এই 389টা টোটাল সদস্যের মধ্যে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না, 296টা আসন দেওয়া থাকে ব্রিটিশ ইন্ডিয়ার কাছে। ব্রিটিশ ইন্ডিয়া মানে কি, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা ইন্ডিয়ার অধিকৃত যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলের ওপর বেস করে টোটাল কতগুলো না, 296টি আসন ওখানে প্রদান করা হয়।
আর 93টা আসন দেওয়া হয় কাকে, না দেশীয় রাজ্যগুলির ওপর। আচ্ছা, এখানে আমরা একটু আলোচনা করব ব্রিটিশ অধীনস্থ অর্থাৎ ইংরেজ অধীনস্থ রাজ্য আর দেশীয় রাজ্যের মধ্যে ফারাক কোথায়। দেশীয় রাজ্য কি না, দেশীয় রাজ্য মানে সেই রাজ্যের একজন দেশীয় রাজা আছেন, রাজা থাকতেন, এবং সেই দেশীয় রাজা কি করতেন না নির্দিষ্ট সময় সময় একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স তারা ইংরেজদেরকে দিয়ে দিতেন, ঠিক আছে, সেগুলো হচ্ছে দেশীয় রাজ্য। দেশীয় রাজ্যের যে কর ভারের সম্পূর্ণ দায়িত্ব থাকতো কার উপর, না দেশীয় রাজার উপর। কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া যেটা আছে অর্থাৎ ব্রিটিশ অধিকৃত যে ভারতের অঞ্চলগুলো ছিল সেই সমস্ত অঞ্চলে সম্পূর্ণ রকম করে কর আদায়ের দায়িত্ব ছিল বা যে কোনো রকম রেভিনিউ আদায়ের দায়িত্ব ছিল কার উপর, না ব্রিটিশ সরকারের উপর। এটা কমপ্লিটলি ব্রিটিশ সরকারের অধীনস্থ। তো এই জন্য এটাকে বলা হয় ব্রিটিশ ইন্ডিয়া এবং এটা ছিল দেশীয় রাজ্য। তো এই যে টোটাল ব্রিটিশ ইন্ডিয়ার যে সমস্ত অঞ্চলটা আছে তার উপর ছিল 296টা সিট, আর দেশীয় রাজ্যের উপর ছিল মাত্র 93টা সিট, ঠিক আছে। তো এবার এই যে এই ব্রিটিশ ইন্ডিয়াকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 4টা সিট দেওয়া হয় কাকে, না চিফ কমিশনার প্রভিন্সেস থেকে, অর্থাৎ প্রভিন্সেস মানে হচ্ছে এলাকা, ঠিক আছে। চিফ কমিশনার এলাকা যেগুলো আছে সেই চিফ কমিশনার এলাকার উপর বেস করে সেখানে 4টা সিট দেওয়া হয়, এবং পরবর্তী 292টা সিট দেওয়া হয় 11টি গভর্নর প্রভিন্সেস থেকে, অর্থাৎ 11টা যে গভর্নর এলাকা আছে তার উপর সেখান থেকে টোটাল 292টা সিট ওখানে দেওয়া হয়। তো এবার মনে রাখবে এই যে 4টা সিট দেওয়া হয় কোন কোন এলাকাতে, না দিল্লি, আজমির, মেবার, কর্গ এবং ব্রিটিশ বালুচিস্তান। তো এই যে এই কয়েকটা এলাকার উপর টোটাল 4টা সিট প্রদান করা হয়। আর ওই যে 11টা গভর্নর প্রভিন্সেস ছিল, তো 11টা গভর্নর প্রভিন্সেস কি কি, না দেখো নিচ থেকে আমরা যদি দেখি, দেখো আমরা এখানে কি পাবো, না বোম্বাই, দক্ষিণ ভারতের মধ্যে পাবো বোম্বাই, মাদ্রাজ, ঠিক আছে, বোম্বাই এবং মাদ্রাজ। আর এখানে পাবো, এবার যদি আমি পশ্চিম ভারতের দিকে চলে যাই, পশ্চিম ভারতের মধ্যে পাবো পাঞ্জাব, ইউপি, ঠিক আছে, এবং ওখানে পেয়ে যাবো কি না মধ্য ভারতের মধ্যে সেন্ট্রাল প্রভিন্সেস। তাহলে দেখো ওই পুরো পশ্চিম পার্টটা কাভার হয়ে যাচ্ছে। যারা একদম পশ্চিমে উপরের দিকে পাচ্ছি কাকে, না পাঞ্জাব, পাঞ্জাবের নিচে আমি পাচ্ছি ওই দিকটা ডান দিকটা করে পাচ্ছি ইউপি, পাঞ্জাব এবং ইউপির নিচে পাচ্ছি আমরা সেন্ট্রাল প্রভিন্সেস অর্থাৎ কি না মধ্য ভারতটা যেটা আছে, মধ্য ভারতের নিচে পাচ্ছি আমরা বোম্বাই এবং তার নিচে পাচ্ছি মাদ্রাজ, ঠিক আছে। এবার দেখো যেটা পাচ্ছি, এবার হচ্ছে ডান দিকের যে পোর্শনের মধ্যে আমরা যদি যাই তাহলে অর্থাৎ পূর্ব দিকটা যদি দেখতে যাই তাহলে ওখানে পাবো কি না বিহার, উড়িষ্যা, বেঙ্গল, ঠিক আছে, বিহার, উড়িষ্যা আর বেঙ্গল, এবং কি না আরও একটা জিনিস পশ্চিম দিকের একটা এলাকা বলা হয়নি, সেটা হচ্ছে সিন্ধু এলাকা, অর্থাৎ যেটা বর্তমানে কোথায় না ওই পাকিস্তানের অন্তর্গত পুরো সিন্ধু নদীর এলাকাটা আছে। আর একটা আছে না নর্থ ওয়েস্টার্ন ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস যেটা আছে, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন, অর্থাৎ সেই যেগুলো আমাদের এখন কমপ্লিটলি কোন অঞ্চলের মধ্যে পড়ছে, না পাকিস্তান রিজিয়নের মধ্যে পড়ছে। আর দেখো ডান দিকের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেঙ্গল আর আসাম। তাহলে দেখি আমি একটু ভালো করে বলে দিচ্ছি। তাহলে আমরা যদি একদম পশ্চিম দিকের পার্টটা দেখতে চাই তাহলে ইন্ডিয়ার পার্টের মধ্যে আমরা সেখানে সর্বপ্রথম উপরে কাকে পাবো, না পাঞ্জাবকে পাবো। পাঞ্জাবের নিচে যেটা আছে সেখানে কি পাবো, না ইউপি, পাঁচ দিকে ডান দিকে পাবো ইউপিকে পাবো। উত্তরপ্রদেশ, ইউপির নিচে পাবো কাকে, না ইউপির নিচে পাবো সেন্ট্রাল প্রভিন্সেস মধ্য ভারতটাকে। তার নিচটাই পাবো কি না, তার নিচে পাবো আমরা মুম্বাই এবং মাদ্রাজ, ঠিক আছে। এই যে এই পুরো ছবির আকার আমরা যদি মনে রাখি তাহলে জিনিসটা অনেক সুবিধা হবে। আর তারপর ওই যে ওই পশ্চিম দিকে যে পার্টটা এখন বর্তমান পাকিস্তানের অন্তর্গত সেখানে আমরা পাচ্ছি কিনা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পোর্শন প্রভিন্সেস এবং কি সিন্ধু উপত্যকা অঞ্চল, ঠিক আছে। তো ওই অঞ্চলটা এবার আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে পূর্ব দিকে আমরা পাবো কাকে, না এদিকে পাবো বিহার, উড়িষ্যা, বেঙ্গল আর হচ্ছে আসাম, ঠিক আছে, বিহার, উড়িষ্যা, বেঙ্গল আর আসাম। তো এই যে এই টোটাল 11টা গভর্নর প্রভিন্সেস আছে সেখান থেকে টোটাল 292টা সিট নেওয়া হয়। এবার আসি ইলেকশন টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবার কি না ইলেকশন যখন আমাদের এই প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা গঠন হলো অর্থাৎ সংবিধান সভাটা গঠন হলো, এবার আমরা জানি কি সংবিধান সভার মধ্যে ইলেকশন অবশ্যই হবে। তো টোটাল ইলেকশন হলো কতগুলো, না 296টা সিটের জন্য ইলেকশন হলো জুলাই আগস্ট 1946। 1946 সালে জুলাই আগস্ট নাগাদ 296টা সিটের জন্য সেখানে কি হলো না একটা ইলেকশন সংগঠিত হলো। সেই ইলেকশনের মধ্যে 296টা সিটের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল 208টা সিট, মুসলিম লীগ পেয়েছিল 73টা সিট এবং স্মল গ্রুপ যেগুলো আছে ছোট ছোট গ্রুপগুলো তারা পেয়েছিল টোটাল 15টা সিট, ঠিক আছে। এবার দেখো আমরা আসি কিনা বাকি 93টা সিটে। তো এই যে বাকি যে 93টা সিট ছিল সেগুলো কার জন্য ছিল, না দেশীয় রাজ্যগুলির জন্য ছিল। কিন্তু দেশীয় রাজ্যের যারা রাজারা ছিলেন তারা কিন্তু এটা ফিল করেননি, ঠিক আছে, এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে দূরে থাকবেন। অর্থাৎ যেমন দেখো আমি বলছি যেমন জম্মু কাশ্মীরের ব্যাপারটা, জম্মু কাশ্মীর কিন্তু কি না আগে একটা দেশীয় রাজ্যের অন্তর্গত ছিল, সেটা ইংরেজদের প্রভিন্সেস ছিল না। তো এই কারণের জন্য যে আমি 11টা স্টেটের কথা বললাম ওখানে কিন্তু জম্মু কাশ্মীরের কথা আমি উল্লেখ করিনি, ঠিক আছে। তো দেখো তো এটাই বললাম যে দেশীয় রাজ্যগুলো সিদ্ধান্ত নিয়েছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে তারা দূরে থাকবেন। এবার দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা আমাদের যে সংবিধান সভা যেটা আছে, সংবিধান সভা যখন গঠন হয়েছিল, যে গঠন হওয়ার পর তার প্রথম মিটিং সংগঠিত হয় কত, না 9 ডিসেম্বর 1946, অর্থাৎ 9 ডিসেম্বর 1946 সালে এই প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। কিন্তু তখনও পর্যন্ত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করার পর পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার তখনও পর্যন্ত কোনো সেপারেট পাকিস্তান রাষ্ট্র গঠনের কথা উল্লেখ করেননি। তো এই গঠন উল্লেখ না করার জন্য মুসলিম
মুসলিম লীগ এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান মানে ওই ইলেকশনে যোগদান করার পরেও, অর্থাৎ জুলাই আগস্ট মাসে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে যোগদান করার পরেও কিন্তু তারা অ্যাসেম্বলি ছেড়ে চলে গিয়েছিলেন। দেখো লেখা আছে মুসলিম লীগ এই মিটিং বয়কট করেন কারণ সেখানে সেপারেট পাকিস্তান রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় না, ঠিক আছে, নেওয়া ছিল না। কিন্তু তিনি কি চেয়েছিলেন না, তিনি চেয়েছিলেন একটা সেপারেট পাকিস্তান রাষ্ট্র গঠন হোক। এরপরে মাত্র এই যে 296টা সিটের মধ্যে মাত্র 211 জন মেম্বার সেখানে অ্যাটেন্ড করেছিলেন। 296 জন মেম্বার হওয়ার কথা ছিল, সেখান থেকে কমে হয়ে গেছিল কতজন না 211 জন। আর এই যে তার মধ্যে সচিন্দানন্দ যে সিনহা যে আছেন, যিনি যার সব থেকে ওল্ডেস্ট মেম্বার অফ দ্য এই 296 জনের মধ্যে সব থেকে ওল্ডেস্ট মেম্বার, যার নাম হচ্ছে কি না সচ্চিদানন্দ সিনহা, তাকে টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। এবং পরবর্তীকালে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার পার্মানেন্ট প্রেসিডেন্ট রূপে নিয়োজিত হন কে না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো 9 ডিসেম্বর 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আসছি আমরা কত না 13 ডিসেম্বর 1946, অর্থাৎ 13 ডিসেম্বর 1946 সাল খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। কেন বলছি তার কারণ হচ্ছে এই সময় জওহরলাল নেহরু উত্থাপন করেন অবজেক্টিভ রেজলিউশন, ঠিক আছে। এই অবজেক্টিভ রেজলিউশনের প্রধান দুটো লক্ষ্য ছিল। এক নম্বর হচ্ছে মৌলিক নীতি বা ফান্ডামেন্টালস এবং 2 নম্বর হচ্ছে নির্দেশনা। এবার 1946 সালে 13 ডিসেম্বর এই যে অবজেক্টিভ রেজলিউশনটা তিনি কিন্তু উত্থাপন করেন। এটা তখনও পর্যন্ত গণপরিষদে গৃহীত হয়নি। আর এই যে অবজেক্টিভ রেজলিউশন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় উত্থাপন করেন কবে, তখন বলতে হবে 13 ডিসেম্বর, এবং সেটা গণপরিষদে গৃহীত হয় কবে না 1947 সালের 22 জানুয়ারি সেটা গণপরিষদে গৃহীত হয়। এবার আমরা জানবো এই অবজেক্টিভ রেজলিউশনে এমন কি লেখা ছিল, অর্থাৎ এর মেন বিষয়বস্তুটা কি। তো অবজেক্টিভ রেজলিউশনের প্রধান বিষয়বস্তু হচ্ছে ভারতীয় নাগরিকদের সমতা, স্বাধীনতা, ন্যায় বিচার এবং নিশ্চয়তা প্রদান করা, অর্থাৎ এবং 2 নম্বর কথা হচ্ছে ভারতকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা প্রদান করা। সার্বভৌম রাষ্ট্র মানে হচ্ছে কি ভারত অন্য কারো অধীনস্থ থাকবে না, ভারত একটা স্বতন্ত্র রাজ্যের স্বীকৃতি পাবে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা প্রদান করা। এই তিনটেই ছিল মেন কারণ, যে মেন জিনিস কিসের না অবজেক্টিভ রেজলিউশনের। পরবর্তী দেখো যে 28 এপ্রিল 1947, অর্থাৎ 1947 সালের 28 এপ্রিল এই যে ধীরে ধীরে যে সমস্ত দেশীয় রাজ্যগুলো প্রথম ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বয়কট করেছিলেন, সেই সমস্ত দেশীয় রাজ্যগুলো ধীরে ধীরে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে যোগদান করতে শুরু করেন। এর মধ্যে 6টা স্টেট সর্বপ্রথম অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেছিলেন। সেই 6টা স্টেট অর্থাৎ যেগুলো দেশীয় রাজ্য ছিল তার মধ্যে আসে কি না বরোদা, বিকানের, জয়পুর, পাতিওয়ালা, রেওয়া এবং উদয়পুর। এই যে এই 6টা স্টেট আছে, এই 6টা স্টেট 1947 সালের 28 এপ্রিল আবার কি করেন না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে যোগদান করেন। এবার দেখো পরবর্তী 3 জুন 1947 সাল, অর্থাৎ 1947 সালের 3রা জুন মাউন্ট ব্যাটেন যে তৎকালীন যিনি ভাইসরয় মাউন্ট ব্যাটেন তিনি একটা পরিকল্পনা করেন, এবং তার পরিকল্পনা অনুযায়ী তিনি লাস্ট পর্যন্ত কোনো রকম কোনো সিদ্ধান্ত না নিতে পেরে তিনি কি করেন, তিনি লাস্ট পর্যন্ত এটাই ডিসিশন নেন যে ভারতকে ভাগ করতে হবে, অর্থাৎ পার্টিশন অফ দ্য কান্ট্রি। তিনি ভারতকে ভাগ করার সিদ্ধান্ত লাস্ট পর্যন্ত গ্রহণ করেন। এবং যখন তিনি ভারতকে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন কিন্তু আবার ওই মুসলিম লীগ যে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য বারবার আন্দোলন করেছিলেন বা পাকিস্তান রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন, এবং এই পাকিস্তান রাষ্ট্র গঠন না হওয়ার জন্য যিনি ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছেড়ে চলে গিয়েছিলেন, সেই মুসলিম লীগ আবার নতুন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান করেন। এবং এর ফলে কি হয় না ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 গঠিত হয়, ঠিক আছে। মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কবে গৃহীত হয় এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা কি না 3 জুন 1947 মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা গৃহীত হয়। মাউন্ট ব্যাটেনের পরিকল্পনাটা কি ছিল, মেন পরিকল্পনা ছিল যে আমাদের দেশকে ভাগ করতে হবে, অর্থাৎ পার্টিশন অফ দ্য কান্ট্রি। এবং এই মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার পরেই এই মুসলিম লীগ আমাদের আবার নতুন করে কি হয় না ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যোগদান করে। এবার দেখো অ্যাসেম্বলি সম্পর্কে একটু হালকা করে আলোচনা করে দিই। এবার দেখো এতদিন পর্যন্ত যেটা অ্যাসেম্বলি ছিল, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা পরিণত হলো কিসে না একটা লেজিসলেটিভ বডিতে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে দুটো সেপারেট বডিতে ভাগ করা হলো। একটা হচ্ছে কি না আমাদের ভারত যখন স্বাধীনতা লাভ করবে, তো সুতরাং ভারতের স্বাধীনতার জন্য একটা সংবিধান রচনা করতে হবে, অর্থাৎ আমাদের যে সমস্ত শাসন কার্য বা বিচার কার্য চালনা করার জন্য একটা সংবিধান অত্যন্ত জরুরি। তো তার জন্য এই লেজিসলেটিভ বডিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে কিনা স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনা করবে, আর একটা হচ্ছে সারা দেশের জন্য কিছু অর্ডিনারি ল তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত নিয়মের উপর বেস করে যে সারা দেশের সমস্ত কার্য চালনা করা হবে। এবার দেখো এই অ্যাসেম্বলিকে সুতরাং অ্যাসেম্বলি দুটো ভাগে ভাগ হলো, একটা হচ্ছে কি না কনস্টিটিউয়েন্ট বডি এবং একটা হলো লেজিসলেটিভ বডি। এই যে কনস্টিটিউয়েন্ট বডি অর্থাৎ যার দায়িত্ব ছিল কার উপর না সংবিধান রচনা করার জন্য, তার চেয়ারপারসন করা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, যিনি হলেন পরবর্তীকালে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যাকে এই কনস্টিটিউয়েন্ট
বডি বা সংবিধান রচনার জন্য যে বডিটা গঠন করা হলো তার চেয়ারপারসন বানানো হলো। আর দেখো লেজিসলেটিভ বডি যেটা আছে, অর্থাৎ দেশের যে সমস্ত অর্ডিনারি ল তৈরি করার ক্ষেত্রে যে লেজিসলেটিভ বডি গঠন করা হলো, সেই লেজিসলেটিভ বডির চেয়ারপারসন করা হলো কাকে না ডক্টর জি ভি মাভালঙ্কারকে। ঠিক আছে, জি.ভি. মাভালঙ্কার, যাকে বলে যিনি দাদা সাহেব নামে পরিচিত ছিলেন। এই জি.ভি. মাভালঙ্কার কে ছিলেন না ফার্স্ট স্পিকার অফ লোকসভা, অর্থাৎ লোকসভার প্রথম স্পিকার। ঠিক আছে, পরবর্তীতে একটা জিনিস দেখো, যেহেতু আমাদের এবার ভারত থেকে মুসলিম লীগ একটা পৃথক পাকিস্তান রাষ্ট্র পেয়ে গেল, তো সুতরাং মুসলিম লীগ কি করলেন না তার যে সমস্ত মেম্বারগুলো ছিলেন সেই সমস্ত মেম্বারগুলোকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে, ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে তিনি তাদের উইথড্র করে নিলেন। এর ফলে টোটাল স্ট্রেংথটা 389 থেকে কমে হয়ে গেল কত না 299। খুব গুরুত্বপূর্ণ জিনিস। সর্বপ্রথম ভারতের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিতে স্ট্রেংথ ছিল কতজন না 389 জন। আর মুসলিম লীগ যখন তাদের দলের সদস্যগুলোকে ওখান থেকে বের করে নিল, তখন ভারতের সদস্য সংখ্যা দাঁড়ালো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভার সদস্য সংখ্যা দাঁড়ালো কতজন না 299 জন। এবার দেখো ইন্ডিয়ান প্রভিন্সেস, অর্থাৎ ভারতের যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল, দেশীয় রাজ্যের সিট সংখ্যা 296 থেকে কমে হয়ে গেল কত না 229টা। আর প্রিন্সেসলি স্টেট অর্থাৎ ইন্ডিয়ান প্রভিন্সেস অর্থাৎ বলতে চাইছি ব্রিটিশ ভারতের যে সমস্ত অঞ্চলগুলো ছিল সেখানে 296টা সিট থেকে কমে হয়ে গেল কত 229টা সিট। আর প্রিন্সেসলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্য যেগুলো ছিল সেখানে টোটাল 93টা সিট ছিল, সেই 93টা সিট থেকে কমে হয়ে গেল কতগুলো না 70টা সিট। দেখো টোটাল যোগ করো কত হয়ে যাচ্ছে না 299টা সিট। আর এই বাকি সিটগুলো চলে যাচ্ছে কোথায় না পাকিস্তানের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি কনস্টিটিউশন তৈরি করার জন্য যে প্রথম মিটিংটা অনুষ্ঠিত হয়, অর্থাৎ আমাদের যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করে গেল, পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য গঠনও হয়ে গেল, তখন আমাদের দেখা গেল এবার আমাদের ফার্স্ট আলোচনা আসছে কি না আমাদেরকে স্বাধীন ভারতের জন্য একটা কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান রচনা করতে হবে। তো এই সংবিধান রচনা করার জন্য সর্বপ্রথম যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে যোগদান করেছিল 287 জন মেম্বার। টোটাল মেম্বার কতজন ছিল 299 জন মেম্বার। এই 299 জন মেম্বারের মধ্যে কনস্টিটিউশন গঠন করার জন্য প্রথম যে মিটিংটা হয় সেই মিটিংয়ে যোগদান করেছিলেন 287 জন মেম্বার। এই 287 জন মেম্বারের মধ্যে 7 জন মহিলা ছিলেন আর বাকি 280 জন পুরুষ ছিলেন। আর দেখো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিংটা কনস্টিটিউশন তৈরির জন্য যে ফার্স্ট মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের মধ্যে প্রথম বক্তব্য দেন কে না আচার্য কৃপালিনী। এবার আমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের যে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকাটা প্রথম কবে গৃহীত হয় না 22 জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা প্রথম গণপরিষদে গৃহীত হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার পড়েছে এবং আগামীকালেও পড়তে পারে। ন্যাশনাল অ্যানথিম এবং ন্যাশনাল সং এই দুটোর মধ্যে ফারাক কি? একটা হচ্ছে জাতীয় সঙ্গীত এবং একটা হচ্ছে জাতীয় স্তোত্র আর একটা হচ্ছে জাতীয় সঙ্গীত। দেখো অ্যানথিম মানে হচ্ছে জাতীয় স্তোত্র, অর্থাৎ জনগণ মন অধিনায়ক জয় হে। আর জাতীয় সং সেটা হচ্ছে বন্দে মাতরম। দেখো এই যে ন্যাশনাল অ্যানথিম এবং ন্যাশনাল সং দুটোই অ্যাডাপ্ট হয় কত সালে না 24 জানুয়ারি 1950, অর্থাৎ 1950 সালের 24 জানুয়ারি এই ন্যাশনাল অ্যানথিম এবং ন্যাশনাল সংটা গৃহীত হয়। আর দেখো টোটাল নাম্বার অফ সেশন, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনটা গঠন করা হয়েছিল সেই কনস্টিটিউশন গঠন করার মাঝখানে টোটাল নাম্বার অফ সেশন কতগুলো ছিল না 11টা সেশন বা 11 বার অধিবেশন হয়েছিল। এই 11 বার অধিবেশন হওয়ার পর অর্থাৎ টোটাল কনস্টিটিউশন তৈরি করার প্রথম থেকে একদম কনস্টিটিউশন তৈরি হওয়া পর্যন্ত টোটাল সময় লেগেছিল কত বছর না 2 বছর 11 মাস 18 দিন। এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই 60টা দেশের সংবিধান থেকে টুকরো কিছু অংশ নিয়ে আমাদের ভারতের সংবিধানটা তৈরি করা হয়েছে। এবার দেখো মনে রাখবে টোটাল কস্ট, অর্থাৎ এই সংবিধানটা রচনা করতে আমাদের সর্বমোট টাকা লেগেছিল কত না 64 লাখ টাকা। তৎকালীন সময়ে কিন্তু লেগেছিল 64 লক্ষ টাকা। এবার দেখো পরবর্তীকালে এই 2 বছর 11 মাস 18 দিন পর 26 নভেম্বর 1949 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টিং দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের এই যে নতুন কনস্টিটিউশন রচনার কাজ সম্পূর্ণ রকম করে সমাপ্ত হলো। আর সমাপ্ত হয়ে যাওয়ার পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা এই যে নবনির্মিত কনস্টিটিউশনটাকে তারা গ্রহণ করলো। এবার দেখো কনস্টিটিউশন বা সংবিধান কবে গৃহীত হয় আর সংবিধান কবে কাম টু ইন ইফেক্ট অর্থাৎ কার্যকর হয়, এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। যদি তোমাকে প্রশ্ন পড়ে সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয় অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে গৃহীত হয় তখন হবে 26 নভেম্বর 1949-এ। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কনস্টিটিউশন কবে কাম টু ইন ইফেক্ট অর্থাৎ তার কার্য শুরু করে তখন বা কার্যকাল শুরু হয় কবে থেকে না 1950 সালের 26 জানুয়ারি থেকে তোমার কনস্টিটিউশনটা কাম টু ইন ইফেক্ট অর্থাৎ কার্যকর হয়।
পরবর্তী দেখো, এবার একটা জিনিস এখানে মনে রাখা দরকার, এই যে 26শে নভেম্বর 1949 পর থেকেই সিটিজেনশিপ, ইলেকশন এবং প্রভিশনাল পার্লামেন্ট এই তিনটা জিনিসকে ইমপ্লিমেন্টেশন করা হয়। দেখো দেখো আমরা জানি 1950 সালের 26শে জানুয়ারি কনস্টিটিউশনটা তা প্রথম কার্যকর হয়। তো সুতরাং এই কনস্টিটিউশনটা কার্যকর করার আগে আমাদের বেশ কিছু ইলেকশনটা খুব প্রয়োজন হয়ে পড়ে। তো সুতরাং এই জন্য তিনটে জিনিসকে 26শে নভেম্বর 1949 থেকেই কি করা হয় না, ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়। সেই তিনটা জিনিস কি কি এটা মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সিটিজেনশিপ, 2 নম্বর হচ্ছে ইলেকশন এবং 3 নম্বর হচ্ছে প্রভিশনাল পার্লামেন্ট। ঠিক আছে, অর্থাৎ প্রভিশনাল পার্লামেন্ট, ইলেকশন এবং সিটিজেনশিপ। এইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন পড়ে, নিম্নোক্ত কোনটি 1950 সালের 26শে জানুয়ারির আগেই ইমপ্লিমেন্টেশন করা হয়, অর্থাৎ সংবিধানটা কার্যকর হওয়ার আগেই ইমপ্লিমেন্টেশন করা হয় তিনটে জিনিসের, একটা নাগরিকত্ব, আর একটা হচ্ছে সিলেকশন অর্থাৎ নির্বাচন, এবং একটা প্রভিশনাল পার্লামেন্ট, এই তিনটে জিনিসকে। এবার দেখো 1950 সালের 24শে জানুয়ারি অল মেম্বার্স অফ সাইন ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যত সমস্ত ইলেকশনে যে সমস্ত মেম্বাররা নির্বাচিত হলেন সেই সমস্ত মেম্বাররাই কিন্তু 1950 সালের 24শে জানুয়ারি ওই কনস্টিটিউশনের মধ্যে সিগনেচার করে দেন এবং 26শে জানুয়ারি 1950 সালে কনস্টিটিউশন কাম টু ইন ইফেক্ট, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে কনস্টিটিউশনটা তার কার্যকারিতা লাভ করে। এবার দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বহুবার পড়েছিল, দ্য আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের আর্কিটেক্ট কাকে বলা হয় না, সেটা মনে রাখবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর BR আম্বেদকরকে বলা হয়। এই হলো আমাদের কি না কনস্টিটিউশন রচনার পুরো ব্যাকগ্রাউন্ড এবং সম্পূর্ণ ক্লিয়ার হিস্ট্রি। আশা করি তোমাদের খুব ভালো লাগলো বা আমি পরপর স্টেপ বাই স্টেপ এগুলো বলে দিলাম। এবার আমরা জানবো কি না আমাদের যে কনস্টিটিউশনের মেন কয়েকটা জিনিস, অর্থাৎ সুপ্রিম স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশনের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তখন প্রথম অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি যে কনস্টিটিউশনটা গঠিত হয়েছিল সেই কনস্টিটিউশনের টোটাল নাম্বার অফ আর্টিকেল ছিল কতগুলো না, 395টা আর্টিকেল ছিল, তার মধ্যে 22টা পার্ট ছিল এবং 8টা শিডিউল ছিল। আচ্ছা, আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে ধারা। পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ, 22টা অংশ ছিল। এবং শিডিউল শব্দের অর্থ হচ্ছে বাংলায় তফসিল, অর্থাৎ 8টা তফসিল ছিল। খুব গুরুত্বপূর্ণ, এই তিনটেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যখন সংবিধান রচনা হয় তখন সংবিধানে টোটাল কতগুলো ধারা ছিল, কতগুলো অংশ ছিল এবং কতগুলো তফসিল ছিল। আর বর্তমানে অর্থাৎ এখন আমাদের সংবিধানের টোটাল নাম্বার অফ আর্টিকেল কতগুলো আছে না, 448টা আর্টিকেল আছে। টোটাল কতগুলো পার্ট আছে না, 25টা পার্ট আছে। টোটাল শিডিউল ছিল 8টা থেকে বেড়ে হয়েছে 12টা। আর দেখো অ্যামেন্ডমেন্ট মানে কি? সংশোধনী, অর্থাৎ সংবিধানকে বহুবার সংশোধন করা হয়েছে, বিভিন্ন রকম আর্টিকেলকে আমাদেরকে কি করতে হয়েছে না, প্রত্যেক বিভিন্নভাবে সংশোধন করতে হয়েছে। তো সুতরাং দেখো এই যে টোটাল নাম্বার অফ সংশোধন কতগুলো হয়েছে বা অ্যামেন্ডমেন্ট কতগুলো হয়েছে, 106টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। একদম লাস্ট 2025-এ যে অ্যামেন্ডমেন্টটা হলো সেটা হচ্ছে কি না 106তম অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, 106তম অ্যামেন্ডমেন্টটাই কি বলা হয়েছে না, রিজার্ভ 1/3 অফ দ্য সিটস অফ দ্য ওমেন ইন লোকসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি। ঠিক আছে, অর্থাৎ কি বলতে চাইছে যে আমাদের যে লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে, ঠিক আছে, এবং কি না আমাদের রাজ্যের যে সমস্ত লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা আছে বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ন্যাশনাল ক্যাপিটাল, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ক্যাপিটাল আছে দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লি যেটা আছে, নিউ দিল্লির ন্যাশনাল ক্যাপিটালের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, এই তিনটা ক্ষেত্রে অর্থাৎ লোকসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ন্যাশনাল ক্যাপিটাল, এই তিনটার ক্ষেত্রেই মহিলাদের জন্য 1/3 সিট সংরক্ষণ করতে হবে। তো এই হচ্ছে কি না 106তম অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। এবার আমরা জানবো কি না, আমরা একদম সর্বপ্রথম চলে আসি কোথায় না এই আর্টিকেল, পার্ট এবং শিডিউলে। অর্থাৎ আমরা বললাম কিছুক্ষণ আগে টোটাল পার্ট কতগুলো না 22টা পার্ট। এই যে আমাদের 22টা পার্ট আমাদেরকে মনে রাখাটা খুব জরুরি এবং তার সাথে সাথে 395টা আর্টিকেল এবং আর এই 12টা শিডিউল সবগুলি মনে রাখতে হবে। তো দেখো 395টা আর্টিকেল মনে রাখা খুব চাপের ব্যাপার। তো এই জন্য আমি তোমাদেরকে কি করবো না, বেশ কিছু কয়েকটা যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেই সমস্ত জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। এবার দেখো আমরা যেটা আসি সেটা হচ্ছে কি না এই 22টা পার্ট। আচ্ছা, 22টা পার্টকে আমরা যদি একটা না মুখস্থ রাখি তাহলে সেটা চাপ হয়ে যাবে। তো এই জন্য আমরা এটাকে কত না 10 + 6 + 6 করে মুখস্থ রাখবো। আমি আশা করবো অবশ্যই প্রত্যেকেই কি না 22টা পার্টকে মুখস্থ রাখবে। যারা 22টা পার্ট মুখস্থ রাখতে পারবে না তাই জন্য আমি কিছু স্টার মার্কস বলে দেবো, সেগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো এই যে এই পার্টগুলো মনে রাখার জন্য একটা ট্রিক আছে। আমি বহুদিন আগে যখন সর্বপ্রথম অনেক বছর আগে পড়াশোনা শুরু করেছিলাম তখন এই ট্রিকটা করেছিলাম, আর ট্রিকটা চেঞ্জ করিনি কারণ এটা মুখস্থ হয়ে গেছে। তো দেখো এটা কি না ইউসি এফডিআই মে আজ ভি আপসে আগে, হ্যাঁ এটা হচ্ছে আমার কি একটা হিন্দিতে লেখা আছে। তো ইউসি এফডিআই মে আজ ভি আপসে আগে, হ্যাঁ এটা হচ্ছে লেখার। তো ইউ মানে কি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারতের যে ভারত রাষ্ট্র এবং তার যে কেন্দ্রশাসিত অঞ্চল সেই সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না প্রথম পার্টে। এই পার্টটা কত না 1 থেকে 4 নম্বর আর্টিকেলের অন্তর্গত 1, 2, 4। পরবর্তী যেটা আছে সিটিজেনশিপ, এটা খুব গুরুত্বপূর্ণ। সিটিজেনশিপ পার্ট এটা কত নম্বর পার্ট না 2 নম্বর পার্ট। এটার মধ্যে কি আছে না এটা 5 নম্বর থেকে
থেকে 11 নম্বর আর্টিকেলে সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করা আছে। পরবর্তী যেটা আছে ইউসিএফ, এফ মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল রাইটস বা যাকে বলা হয় বাংলায় মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলো আছে 12 নম্বর থেকে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত। আর এই যে এটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে এই 12 থেকে 35 নম্বর পর্যন্ত যতগুলো আর্টিকেল আছে প্রত্যেকটা আর্টিকেলকেও আমাদের মনে রাখতে হবে, যে কোনো আর্টিকেল পরীক্ষায় আমাদের প্রশ্ন চলে আসতে পারে। পরবর্তী যেটা আছে ডি মানে হচ্ছে ডিপিএসপি, অর্থাৎ ডিরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যার বাংলা নাম হচ্ছে নির্দেশমূলক নীতি। ঠিক আছে, আমি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং সেগুলো আমি বারবার বলবো। যদি কেউ ইংলিশ মনে রাখতে পারো ইংলিশ তো ভালো জিনিস, যদি কেউ ইংলিশ মনে রাখতে না পারো তার জন্য বাংলাটা আমি বলে দিচ্ছি, সেটা খাতার মধ্যে ঢুকে নেবে। এবার দেখো এই যে ডিপিএসপি 36 থেকে 51 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা গভর্নমেন্ট চাই, যে রুলিং পার্টি আছে অর্থাৎ যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট চাইলে এই রুলটাকে ফলো করতেও পারে বা নাও পারে, কিন্তু কনস্টিটিউশন বলেছে যে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই ডিপিএসপিকে মেনে চলা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। পরবর্তী এটা আছে 4A। দেখো এই যে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু কি না এই 4A পার্টটা ছিল না, পরবর্তীকালে এটা এর মধ্যে অ্যাড করা হয়। তার মানে কি 4 নম্বরের পর ডাইরেক্ট 5 নম্বর শুরু হয়েছিল। তো এই 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন মানে কি না রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ আমাদের কেন্দ্র সরকার। ইউনিয়ন সম্পর্কে আলোচনা করা আছে দেখো 52 থেকে 151। এখানে ভালো করে দেখো 4 নম্বর আর্টিকেল শুরু হয়েছিল 36 থেকে 51, আর এটা হচ্ছে কত না 52 থেকে 151। সংবিধান রচিত হয়েছিল তখন কিন্তু এই 4 নম্বর আর্টিকেল 4 নম্বর পার্টের পর একদম 5 নম্বর পার্ট অর্থাৎ ডিপিএসপির পর একদম ইউনিয়ন সম্পর্কে আলোচনা করা ছিল। সেখানে কিন্তু 4A নম্বর যে পার্টটা ছিল সেই পার্টটা ছিল না। পরবর্তীকালে 42তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই যে এই পার্ট অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে সংবিধানের মধ্যে অন্তর্গত করা হয়। তো এই কারণের জন্য এই যে এখানে 51তে শুরু হয়েছে, 51তে শেষ হয়েছে, আর এখানে 52 থেকে শুরু হয়েছে। তো এর মাঝখানে 51A নম্বর একটা আর্টিকেল দিয়ে এই ফান্ডামেন্টাল ডিউটিসকে ওর অন্তর্গত করে দেওয়া হয়। এবং পরবর্তীকালে দেখো 5 নম্বর হলো, 5 নম্বরের পর 6 নম্বর যে পার্টটা আছে সেটা হচ্ছে স্টেটস অর্থাৎ রাজ্য সরকার সম্পর্কে আলোচনা করা আছে। সেখানে কত না তার আর্টিকেল হচ্ছে 152 থেকে 237 পর্যন্ত। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে 7 নম্বর পার্ট। 7 নম্বর পার্টে কি না ভি আছে। ভি হচ্ছে স্টেপস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল 238। ঠিক আছে, এটা শুধুমাত্র একটাই আর্টিকেল আছে 238 238 নম্বর আর্টিকেলে স্টেপস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, প্রথম তপশিলের পার্ট বি সম্পর্কে আলোচনা করা আছে এই ধারায়। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অর্থাৎ ইউনিয়ন টেরিটরি। তো ইউনিয়ন টেরিটরি সম্পর্কে যেটা আছে দেখো ফান্ডামেন্টাল ডিউটি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা স্টার মার্কস দেওয়া হয়নি। এবার দেখো ইউনিয়ন টেরিটরি সম্পর্কে শুধু আলোচনা করা আছে 239 থেকে 242 নম্বর আর্টিকেলে। এটা হচ্ছে কত নম্বর পার্ট না 8 নম্বর পার্ট। দেখো এখানে দেখো ইউনিয়ন অ্যানেক্স টেরিটরি দুটো সম্পর্কে আলোচনা করা আছে 1 নম্বর পার্টে। আর যদি তোমাকে বলে শুধু ইউনিয়ন টেরিটরি সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না, তখন মনে রাখবে 239 থেকে 242 নম্বর আর্টিকেলে অর্থাৎ পার্ট 8-এ। আর পার্ট 9 যেটা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, পঞ্চায়েত। এই যে পঞ্চায়েতটা হচ্ছে কত নম্বর পার্টের অন্তর্গত না 9 নম্বর পার্ট। আর এটা কত নম্বর আর্টিকেলের অন্তর্গত 243 থেকে শুরু করে 243-এর ও পর্যন্ত, 243-এর এ থেকে 243-এর ও। দেখো পঞ্চায়েত 9 নম্বর, 9-এর পর আছে 10 নম্বর। 10 নম্বর হচ্ছে কি না যে এসি অর্থাৎ শিডিউল অ্যান্ড ট্রিব্যুনাল এরিয়াস। ঠিক আছে, শিডিউল অ্যান্ড ট্রিব্যুনাল এরিয়াস এটা হচ্ছে কত না 244 থেকে শুরু করে 244 থেকে 244-এর ও পর্যন্ত, অর্থাৎ 244 নম্বর যে পার্টটা আছে সেটাই হচ্ছে কি না শিডিউল অ্যান্ড ট্রিব্যুনাল এরিয়াস। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে এখানে যেটা আছে পঞ্চায়েতটা আছে কত না 9 নম্বর পার্টের মধ্যে আছে। আর 9 আর 10-এর পর মাঝখানে এখানে ঢুকে গেছে কত না মিউনিসিপ্যালিটি। দেখো 1992 সালে আমাদের 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে এই মিউনিসিপ্যালিটিকে একটা নতুন একটা পার্ট এখানে সংযোজন করা হয়। ঠিক আছে, তো সেই নতুন পার্টটার নাম হচ্ছে কত না 9A পার্ট। আর এটা কত নম্বর আর্টিকেল দেখো এখানে তো 243 নম্বর আর্টিকেলটা ছিল পঞ্চায়েত। তো এই পঞ্চায়েতটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়। 243-এর এ থেকে 243-এর ও পর্যন্ত রাখা হয় পঞ্চায়েতের ক্ষেত্রে, আর 243-এর পি থেকে 243-এর জেড জি পর্যন্ত আর্টিকেলকে রাখা হয় মিউনিসিপ্যালিটির আন্ডারে। ঠিক আছে, তো এই দেখো প্রথম 10টা আমি পার্ট সম্পর্কে আলোচনা করে দিলাম। তো এই প্রথম 10টা পার্টের মধ্যে যদি আমরা বলি যে এতগুলো পার্ট মনে রাখতে পারবো না, তো কোন পার্টগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে 2 নম্বর পার্ট সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সেটা 5 নম্বর থেকে 11 নম্বর আর্টিকেল। 3 নম্বর পার্ট যেটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, সেটা 12 নম্বর থেকে 35 নম্বর আর্টিকেল। পরবর্তী এটা পার্ট আছে 4 নম্বর ডিপিএসপি ডিরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নির্দেশমূলক নীতি, এটাও পরীক্ষাতে বহুবার পড়ে যায়, সেটা 36 থেকে 51 নম্বর আর্টিকেল। আর 4 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ কি না মৌলিক কর্তব্য, এটা কত না 51A নম্বর আর্টিকেলে আছে, যেটা 51A নম্বর আর্টিকেল এবং 4A হচ্ছে পার্ট। আর একদম চলে যাব 9 নম্বরে। 9 নম্বরে আছে পঞ্চায়েত হচ্ছে কত না 243-এর এ থেকে 243-এর ও পর্যন্ত আর্টিকেলে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা আছে। এবং 9A যে পার্টটা আছে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি 243-এর পি থেকে 243-এর জেড জি। দেখো এই কয়েকটা মনে রাখলেই হবে, বাকিগুলো আশা করি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়।
পরবর্তী আমরা যেটা আছে সেটা হচ্ছে কি না, দেখো প্রথমে 10টা বললাম, এবার 6টা মুখস্থ রাখবো। মুখস্থ রাখার ট্রিক কি না, রে ফি ট্রাম সে ইলেকশন বুথ পে গেয়া, অর্থাৎ রে রে মানে হচ্ছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ ভারতের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে পারস্পরিক রিলেশন আছে সে সম্পর্কে আলোচনা করা আছে 245 নম্বর আর্টিকেল থেকে 263 নম্বর আর্টিকেলে। পরবর্তী এটা আছে 12 নম্বর পার্ট। 12 নম্বর পার্টে কি লেখা আছে, রে ফি ফি মানে হচ্ছে ফিনান্স প্রপার্টি কন্ট্রাক্টস অ্যান্ড সুইটস। এই যে আমাদের যে সমস্ত ফিনান্স প্রপার্টিগুলো আছে এবং যে সমস্ত কন্ট্রাক্টসগুলো হয় সেই সমস্ত কন্ট্রাক্ট সম্পর্কে আলোচনা করা আছে 264 নম্বর আর্টিকেল থেকে 300A নম্বর আর্টিকেলে। তো দেখো এই যে 300A আর্টিকেলটা এটা হচ্ছে কি না পার্সোনাল প্রপার্টি সম্পর্কিত একটা আর্টিকেল, যেটা আগে কোথায় ছিল না ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ছিল, অর্থাৎ আমাদের ওই মৌলিক অধিকারের মধ্যে ছিল। পরবর্তীকালে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকার থেকে বের করে নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া হয় কোথায় না এই যে এই 12 নম্বর পার্টের 264 থেকে 300A নম্বর যে আর্টিকেল আছে সেই 300A নম্বর আর্টিকেলে তাকে স্থান দেওয়া হয়। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ট্রাম। ট্রাম মানে হচ্ছে কি ট্রেড কমার্স ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। 301 নম্বর থেকে 307 নম্বর আর্টিকেলে এই সম্পর্কে আলোচনা করা আছে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সার্ভিস। দেখো সার্ভিস আইদার ইউনিয়ন অর স্টেট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিসগুলো আছে সে সম্পর্কে আলোচনা করা হয় আমাদের 308 থেকে 323 নম্বর আর্টিকেলে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ইলেকশন বুথ। ইলেকশন বুথ মানে কি ইলেকশন কমিশন। দেখো ইলেকশনটা কত 324 থেকে 329 নম্বর আর্টিকেলে ইলেকশন সম্পর্কে আলোচনা করা আছে বা নির্বাচন সম্পর্কে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে দেখো এখান থেকে আমি যেটা বললাম যদি মনে রাখতে চাও দুটো আমি বলবো, দুটো মনে রাখা খুব জরুরি। একটা হচ্ছে এসি অর্থাৎ সার্ভিস, যে কোনো রকম স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিসগুলো হয় সমস্ত সার্ভিস সম্পর্কে আলোচনা করা আছে 14 নম্বর আর্টিকেলে, যেটা হচ্ছে কি না সার্ভিস আইদার ইউনিয়ন অর স্টেট 308 নম্বর থেকে 323 নম্বর আর্টিকেলে। আর দেখো ইলেকশন কমিশন সম্পর্কে আলোচনা করা আছে 324 নম্বর থেকে 329 নম্বর আর্টিকেলে। দেখো এবার দেখো এর মাঝখানে 14A XIVA 14A বলে একটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলটা পরবর্তীকালে এখানে সংযোজন করা হয়, অর্থাৎ পার্ট একটা আছে সেই পার্টটাকে পরবর্তীকালে এখানে সংযোজন করা হয়। সেটা কি না ট্রিব্যুনালস। ট্রিব্যুনালস মানে শব্দের অর্থ হচ্ছে কি না ন্যায় বিচার বা বিচার সভা, ঠিক আছে। তো সেটা হচ্ছে কত না 323 A থেকে 323 B পর্যন্ত এর আর্টিকেল। এবার দেখো ইলেকশন বুথ পে গেয়া। পে মানে হচ্ছে কি প্রভিশনস রিলেটেড টু SC ST অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান। 330 নম্বর থেকে 342 নম্বর আর্টিকেলে এর সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে দেখো এই যে পার্টটা বললাম এর মধ্যে শুধু দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে সার্ভিস এবং একটা হচ্ছে ইলেকশন বুথ। আর আমি বলবো যদি কেউ সবগুলোই মনে রাখতে পারো তাহলে সব থেকে বেস্ট হয়। পরবর্তী আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে কি না বাকি যে 6টা পার্ট আছে সেই 6টা পার্ট সম্পর্কে। দেখো এই যে বাকি 6টার মধ্যে যেটা আমরা মনে রাখার ট্রিক কি না লিম্যাটস LEMATS। এল মানে কি না ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বর আর্টিকেল, দেখো 10 আর 6 16 হয়ে গেছে। তাহলে সুতরাং এটা 17 নম্বর 18 19 20 21 22টা পার্ট আছে। তো এই যে 17 নম্বর পার্টে যেটা আলোচনা করা আছে সেটা কি না ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সেটা কত নম্বর না 343 নম্বর আর্টিকেল থেকে 351 নম্বর আর্টিকেলের আন্ডারে পড়েছে। পরবর্তী 18 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ই মিনস এমার্জেন্সি প্রভিশনস, অর্থাৎ আমাদের যে সমস্ত জরুরিকালীন অবস্থা, ঠিক আছে। ওটা জরুরিকালীন অবস্থা সেটা হচ্ছে আমরা জানি কি হয় না ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি। 3টা এমার্জেন্সি হয় 352 আর্টিকেল 356 আর্টিকেল এবং 360 আর্টিকেল, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে 352 থেকে 360 নম্বর আর্টিকেল পর্যন্ত আলোচনা করা আছে এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে। পরবর্তী 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মিসলেনিয়াস। এটা কত না 19 নম্বর আর্টিকেলে, অর্থাৎ এখানে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা আছে 361 থেকে 367 নম্বর আর্টিকেলের মধ্যে। পরবর্তী যেটা আছে অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী সম্পর্কে আলোচনা করা আছে 368 নম্বর আর্টিকেলে। পরবর্তী যেটা আছে টেম্পোরারি ট্রানজিশনস অ্যান্ড স্পেশাল প্রভিশন। বেশ কিছু এলাকা আছে যেগুলোর মধ্যে কিছু স্পেশাল কিছু নিয়মাবলী জারি করা ছিল, যেমন দেখো আছে বা ছিল, যেমন দেখো আমরা যদি বলি উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত এলাকাগুলো আছে অর্থাৎ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গার পর কিছু স্পেশাল প্রভিশনস জারি করা আছে। আবার দেখো আমাদের বেশ কয়েকদিন আগে 370 আর্টিকেল জম্মু কাশ্মীর থেকে অ্যাবলিশ করা হলো। তো সুতরাং এটাও কি না জম্মু কাশ্মীরের মধ্যেও বেশ কিছু স্পেশাল প্রভিশন এবং প্রভিশন চালু ছিল। তো এই যে এই টেম্পোরারি ট্রানজিশন অ্যান্ড স্পেশাল প্রভিশন সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না 369 থেকে 392 নম্বর আর্টিকেলে। এবার পরবর্তী এটা আছে এস মানে শর্ট টাইটেল কমেন্টসমেন্ট অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিবেলস 393 থেকে 395, অর্থাৎ 393 থেকে 395 নম্বর আর্টিকেলে এটা আলোচনা করা আছে। তো দেখো এবার আমার কথা হচ্ছে এগুলোর মধ্যে আমি কোনগুলো মুখস্থ করবো বা কোনগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো ল্যাঙ্গুয়েজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল 343 থেকে 351, এটা হচ্ছে 17 নম্বর পার্ট। এমার্জেন্সি প্রভিশন সেটা ডবল স্টার বলে দিতে পারি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। এমার্জেন্সি প্রভিশন 352 থেকে 360, 3 রকম এমার্জেন্সি আছে, সেটাও আমাদের গুরুত্বপূর্ণ। একটা ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি এবং একটা হচ্ছে কি না ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর এই যে স্টেট এমার্জেন্সি সেটাই হচ্ছে কি না আমাদের রাষ্ট্রপতি শাসন জারি, যেটা বলা হয় স্টেটের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি। পরবর্তী আমরা যেটা বলবো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন।
সংশোধনী কত নম্বর পার্ট এবং কত নম্বর আর্টিকেল দুটোই মনে রাখতে হবে। 20 নম্বর পার্ট এবং এটা হচ্ছে 368 নম্বর আর্টিকেলে এই সম্পর্কে আলোচনা করা আছে। আর হচ্ছে টেম্পোরারি ট্রানজিশনস অ্যান্ড স্পেশাল প্রভিশন, কিছু স্পেশাল প্রভিশন দেওয়া আছে বেশ কয়েকটা স্টেটের মধ্যে, সেটা কত নম্বর আর্টিকেলে 369 থেকে 392 নম্বর আর্টিকেলে আলোচনা করা আছে। দেখো আজকে আমি তোমাদের আর্টিকেল সম্পর্কে পুরো ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম। এর পরের দিন আমি সমস্ত শিডিউল এবং কোথা থেকে কনস্টিটিউশনের কোন কোন পার্ট নেওয়া হয়েছে এই সমস্ত জিনিস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।